একটি বাড়ি, বেশ কিছু মুহূর্ত, এক অন্ধকার অতীত, দম বন্ধ করা আতঙ্ক, গা ছমছমে ভয়, অনেকগুলো মুখোশ পরা মানুষের আনাগোনা এবং এক গভীর রহস্য। একসাথে আজ বিভা ক্যাফেতে। আজ শুনবেন পবিত্র ঘোষের কলমে আমাদের চ্যানেলেই প্রথমবার প্যারানর্মাল ইনভেস্টিগেটর অনিরুদ্ধ সিরিজের গল্প মায়াকানন। আজ শুনবেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ডায়েরি এখানেই শেষ। অনিরুদ্ধ ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর রাখল। শতরূপা তখনও ঘুমোচ্ছে, দোলনাটা তখনও দুলছে। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে বসে অপেক্ষা করল। আরো মিনিট 10 পর ধীরে ধীরে চোখ তুলে তাকালো শতরূপা। অনিরুদ্ধ হালকা হেসে জিজ্ঞেস করল, কি ঘুম হলো? শতরূপা কোনো উত্তর না দিয়ে উল্টে পাল্টা প্রশ্ন করল, কতক্ষণ ঘুমিয়েছি? এই 1 ঘন্টা সামান্য বেশি। 1 ঘন্টা? আমি 1 ঘন্টা টানা ঘুমিয়েছি? তার চেয়ে একটু বেশি। কেমন লাগছে? শান্তিতে ঘুমিয়েছো? মায়াকানন থেকে আসার প্রায় 15 দিন পর এই প্রথম 1 ঘন্টার জন্য হলেও শান্তির ঘুম ঘুমালাম। কি যে ভালো লাগছে। মাথাটা ভার হয়েছিল, কানে তালা লেগেছিল, আর মরে যেতে ইচ্ছা করছিল। এখন মনে হচ্ছে বেঁচে যাব। কথাগুলো বলেই তার মুখের হাসি যেন মিলিয়ে গেল। সে জিজ্ঞেস করল, আচ্ছা, ওরা আবার ফিরে আসবে না তো? আসতে পারে। ভয় পাচ্ছ কেন? তুমি জানো আদৌ কি হয়েছিল তোমার সাথে? কি হয়েছিল তা আমি স্পষ্ট জানি না, তবে মায়াকাননে কিছু একটা আছে। ওখানে অনেক বছর আগে খুব খারাপ কিছু ঘটনা ঘটেছে, তার ফলেই হয়তো সেখানে ভূত ঘুরে বেড়াচ্ছে। আপনি ভূতে বিশ্বাস করেন? তোমরা ভূত বলো, আমি ওদের বলি শক্তি। কিছু হয় আলোক শক্তি, মানে তোমাদের ভাষায় শুদ্ধ আত্মা বা ভালো ভূত। আবার কিছু হয় অন্ধ শক্তি বা দুরাত্মা বা খারাপ ভূত। সবে তুমি একটা ধাক্কা সামলে উঠেছো। এখানে এত সব গভীর মতবাদ তোমাকে বুঝতে হবে না। শুধু এইটুকু জেনে রাখো, যখন কোনো জায়গায় ভালো কিছু হয়, মানে ভালো কোনো ঘটনা ঘটে, সেটার প্রভাব সেই জায়গায় থেকেই যায়। যেমন ধরো একটা মন্দির, সেখানে সর্বক্ষণ পুজো আচ্চা হয় বলে সেখানকার পরিবেশে একটা শুভ শক্তি বা পজিটিভ এনার্জির প্রভাব থাকে। ঠিক উল্টোটা হয় যখন খারাপ কোনো ঘটনা ঘটে। মায়াকানন নামের এই বাড়িটায় বহু বছর আগে এমন কিছু ঘটে গেছিল যার প্রভাব সেখানে আজও রয়ে গেছে। আর এই প্রভাব শুভ নয়, অশুভ। মায়াকাননের চারিদিকে নেগেটিভ এনার্জির একটা ফিল্ড তৈরি হয়ে আছে। সেই এনার্জি তোমার উপর একটা বাজে প্রভাব ফেলেছিল, আর তাই তুমি কান্নার শব্দ পাচ্ছিলে, ভয়ানক স্বপ্ন দেখছিলে। মায়াকাননে কি ঘটেছিল সেটা আমি জানি, মানে আমার ধারণা আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ওই বাড়িতে অনেকেই কাজ করে, কারো উপর কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়লো না, পড়লো কেবল আমার উপর। কারণ একটাই, মায়াকাননে যা কিছু ঘটেছে তার সঙ্গে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। ঠিক কি সম্পর্ক আছে সেটা বুঝতে পেরেছেন? অনিরুদ্ধ তার দিকে হাসি মুখে চেয়ে রইল। মাত্র 1 ঘন্টা ঘুমিয়েই মেয়েটা আগের চাইতে বেশ জন্মনে হয়ে উঠেছে। চেহারার রুগ্ন ভাবটা যদিও কাটেনি, কিন্তু আর 2 দিন ভালো করে ঘুমুলে তার চোখের চারদিকের কালি অন্তত মুছে যাবে এবং এই শুষ্ক ত্বকটাও অনেকখানি আরক্তিম হয়ে উঠবে। হাসছেন কেন অনিরুদ্ধদা? আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না? 17 বছর আগে অভিরূপ চক্রবর্তীর হারিয়ে যাওয়া মেয়ে তুমি, তাই তো? এটা ছাড়া আর কি কিছু হওয়ার আছে ভেবে দেখুন। অভিরূপ স্যারের মেয়ে সুকন্যা হারিয়ে গেছিল আজ থেকে 17 বছর আগে। আজ তার বয়স 21 হবে, আমারও বয়স 21। এদিকে আমার মা আমার সাথে শত্রুর মতো ব্যবহার করে, অথচ আমার দিদিকে চোখে হারায়। আমি যে ওদের কেউ নই সেটা আমি ভালোই বুঝি। আমার মনে হয় আমাকে কিডন্যাপ করার পর কোনোভাবে আমি আমার এখনকার মা বাবার কাছে চলে আসি, বা এটাও হতে পারে ওরাই আমাকে অপহরণ করেছে। মনে অনেক প্রশ্ন জন্মাচ্ছে। তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মায়াকাননের মধ্যে।
অনিরুদ্ধর মুখে মায়া কানন নামটা শুনেই ভয়ে কেঁপে উঠল শতরূপা। উঠে দাঁড়িয়ে জোর করে মাথা নেড়ে বলল, না না অনিরুদ্ধদা, আমাকে আর সেখানে ফেরত যেতে বলবেন না। আর আমি সেখানে যেতে পারবো না। আমি আজ অনেকদিন পর সুস্থ বোধ করছি। আমি দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়তে চাই না। তুমি চাও না যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি হোক? ওই সুপ্রতীক, মণিমা, এদের শাস্তি হোক, তুমি চাও না? কে দেবে শাস্তি? ওদের প্রচুর ক্ষমতা, আমি ওদের সঙ্গে পারবো না। তাহলে তুমি কি চাও? আমার আর কি, ছোটবেলা থেকেই আমার মনে হতো আমি আমার মায়ের আপন মেয়ে নই। সেই ব্যাপারে নিশ্চিত হলাম এখন। ছোটবেলায় আমার ভারী একটা অসুখ হয়েছিল। কড়া কিছু ওষুধ আমাকে দিয়েছিল ডাক্তার। তার প্রভাবে আমার ছেলেবেলার অনেক স্মৃতি মুছে গেছে বলে আমার মনে হয়। অনেক কিছুই আমার মনে নেই। যারা নিজেদের আমার বাবা মা বলে, তাদের নিয়ে আমার কোনো স্মৃতিই নেই। এতদিন ধরে আমি ভাবতাম এসব কেন হলো আমার সাথে। এবার বুঝলাম, এই নিয়েই বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো আর কি। অভিরূপ আমার বাবা হতে পারে, কিন্তু তার প্রতি কোনো ফিলিংস আমার নেই। কোনো কিছুর প্রতি আমার কোনো ফিলিংস নেই। সম্পর্ক, আত্মীয়তা, সব কি তা আমি বুঝিনি কখনো। আপনি আমাকে কিছু ওষুধ দিন, আমি খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাই। আপনার কাছে এসে উপকার হলো আমার। আপনিই পারবেন আমাকে আমাকে পুরোপুরি সুস্থ করতে। তুমি অসুস্থ নও, তাই তোমাকে ওষুধ দেওয়ার আবশ্যকতাও নেই। কিন্তু তোমার সাথে অন্যায় হয়েছে। শুধু তোমার সাথে নয়, আরো অনেকের সাথে ওরা অন্যায় করেছে। ওদের শাস্তি প্রাপ্য। শাস্তি হোক, আমিও চাই, খুব চাই। ওই সুপ্রতীক আর ওই মিথ্যেবাদী বুড়িটা, কিন্তু কে ওদের শাস্তি দেবে দাদা? তুমি দেবে, আমি দেব, আমরা সবাই মিলে দেব। আপনি আপনি পারবেন? আমি চেষ্টা করব, কিন্তু তোমাকেও সঙ্গে চাই। বলো বলো, পারবে না? কিন্তু আবার যদি... সুপ্রতীক বারবার তোমার সাথে কেমন ব্যবহার করেছে সেটা মনে করো। মনে করো সেই অসহায় মানুষটার কথা, যাকে নৃশংসভাবে আধপোড়া অবস্থায় ফেলে রেখে মজা দেখছিল শয়তানটা। তুমি দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে ওদের জন্য। আজ তুমিও মৃতদের মধ্যে একজন হয়ে যেতে, কিন্তু বেঁচে গেছো কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বর চান তোমার সাহায্যে পাপীদের শাস্তি দিতে। শতরূপা ভেজা চোখে অনিরুদ্ধর দিকে চেয়ে রইল। অনেকক্ষণ এক দৃষ্টিতে মানুষটাকে দেখার পর শেষ পর্যন্ত চোয়াল শক্ত করে বলল, ঠিক বলেছেন দাদা। সারা জীবন আমি শুধু মার খেয়ে এসেছি। আমারও জীবনটা অন্যরকম হতে পারতো, কিন্তু যাই হোক, আমি আছি দাদা। আপনি বলুন, আমার ঠিক কি করা উচিত? আপাতত পুলিশের কাছে যাওয়া উচিত। শতরূপা ভয়ে কাঠ হয়ে বসে রয়েছে। অনিরুদ্ধ লোকটা ভারী অদ্ভুত। ওদিকে অফিসারটিও ভুরু কুঁচকে অনিরুদ্ধকেই দেখছে। শতরূপা দেখতে পেল অফিসারের নেম প্লেটে লেখা সুনন্দা বাগমারে। নামটা মারাঠি, তবে বাংলা বোঝেন। শতরূপা অবাক হয়ে দেখছিল তাকে। ঘন কালো চুল টান টান করে বাঁধা, শক্ত শরীরটার ওপর সাদা উর্দিটা বেশ ভালো মানিয়েছে। তার হাতের পুরো বাহু অর্থাৎ ফোরআর্মসগুলো একসাথে ঝকঝকে মসৃণ এবং বেশ সুঠাম। রূপলি একখানা বালা, যেটাকে পাঞ্জাবিরা করা বলে, হাতের মাঝামাঝি শক্ত হয়ে আটকে রয়েছে এই ভদ্রমহিলার। সৌন্দর্য এবং পরাক্রমের একই শরীরে এইরকম অবস্থান এর আগে শতরূপা দেখেনি। তবে মহিলাকে দেখে বেশ ভয়ও করছিল তার। উল্টো দিকে বসে থাকা অনিরুদ্ধর দিকে কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টি ধরে রাখার পর সুনন্দা জিজ্ঞেস করল, মিস্টার বোস, আপনি কি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ ম্যাম, জানি তো। আমি তো সবই বললাম। আপনি শুধু আমার সাথে একটু ওই বাড়িতে চলুন, বাকি সব নিজের চোখেই দেখে নেবেন। আরে, এ তো সোজা নাকি? চক্রবর্তীদের চেনেন? আর বিনা কারণে আমি সকাল সকাল দলবল নিয়ে ওদের বাড়ি সার্চ করতে যাব? ওরা সেটা মেনে নেবে? আপনি বলবেন আপনার কাছে খবর আছে যে তাদের বাড়িতে বডি লোকানো আছে। বলবেন গোপন সূত্রে খবর পেয়েছি। বাহ! আর আপনি বা কি করে এত কিছু জানলেন? আমিও গোপন সূত্রেই খবর পেয়েছি। সুনন্দা কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। অনিরুদ্ধ বলল, আপনি অকারণ আমার উপর অবিশ্বাস করছেন ম্যাম। আমাদের সংস্থা কিন্তু এর আগে অনেকবার পুলিশের সাহায্য করেছে। আপনার তো জানার কথা। জানি। কি যেন নাম আপনাদের? প্রিজম প্যারানর্মাল রিসার্চ। আরে থাক থাক, শুনেছি। বিশাল বড় নাম। বিহার ঝাড়খণ্ডে থাকার সময় আপনাদের কাজকামের ব্যাপারেও শুনেছি।
বেঙ্গলে এসেই আপনাদের খপ্পরে পড়ব সেটা ভাবিনি। বেঙ্গলে আপনার আসাটাও একটা যোগ। চক্রবর্তীরা বলতে গেলে এই এলাকার ডাক সাইডে বাহুবলী, তাদের বাড়ি সকাল সকাল ঢুকে পড়তে গেলে যে পরিমাণ সাহস লাগে সেটা একমাত্র আপনার আছে। আপনার ব্যাপারে তো কম লেখালেখি হয়নি, আপনি আসলে ঠিক ভরসা করতে পারছেন না। সুনন্দা সামান্য হেলান দিয়ে অনিরুদ্ধর দিকে তাকালো। তার চোখের ভ্রুকুটিটা সামান্য কমেছে। তার মনের দ্বিধার ব্যাপারটাও অনিরুদ্ধ ধরতে পেরেছে। সে বলল, এতে অবশ্য আমি অবাক হই না, নতুন অনেক পুলিশ অফিসারের সঙ্গে এটা হয়। প্রথম প্রথম ওরা এসব সুপার ন্যাচারাল ব্যাপারগুলো মানতে চান না, কিন্তু যাই হোক, আমি ম্যাম প্লিজ একটু বিশ্বাস করে আমার সঙ্গে চলুন। বেশ, আপনারা একটু বসুন, আমি দেখছি। আগে ওয়ারেন্ট বের করতে হবে। এখানে কাছেই একজন বিচারক থাকেন, যদি উনি দিয়ে দেন ঘন্টাখানেক ওয়েট করুন। অনিরুদ্ধ ঘড়ির দিকে দেখল, তখন প্রায় সকাল 10:30 বাজে। সামান্য হেসে নিয়ে সে উত্তর দিল, বেশ। বেলা 1টা নাগাদ অনিরুদ্ধ আর শতরূপাকে নিয়ে সুনন্দা পৌঁছালো মায়া কাননের সামনে। সাদা বোলেরোর মাঝখানে বসেছিল অনিরুদ্ধ আর শতরূপা। সামনের সিটে ড্রাইভারের পাশে রেব অ্যান্ড সানগ্লাস চোখে বসেছিলেন ইন্সপেক্টর বাঘমারে। গাড়ি থামতেই অনিরুদ্ধর দিকে তাকিয়ে সুনন্দা বলল, মিস্টার বোস, জাস্ট আপনার কথায় আর আপনাদের প্রিজমের সঙ্গে আমাদের বিগত অভিজ্ঞতার কাহিনীর উপর ভিত্তি করেই আজ আমি এই কাজে নেমেছি। আমাকে যদি খালি হাতে ফিরতে হয় তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। বিশ্বাস রাখুন, মাথা হেট হতে দেব না। সুনন্দা গাড়ি থেকে নেমে দারোয়ানকে ইশারা করলেন গেট খুলতে। অনিরুদ্ধ আর শতরূপাও নামলো গাড়ি থেকে। কি ভয় লাগছে? শতরূপা মাথা নেড়ে জানালো, না, তার ভয় লাগছে না। বুকের ভেতরটা সামান্য দুরুদুরু করছে, কিন্তু অনিরুদ্ধর উপর এখন তার খুব ভরসা হচ্ছে। মনে হচ্ছে উনি যতক্ষণ আছেন ততক্ষণ ভয় নেই। অনিরুদ্ধ পুলিশের কাছেও শতরূপার ব্যাপারে কিচ্ছু বলেনি, কেবলমাত্র বলেছে সে তার সহকারী। এদিকে মায়া কাননে প্রবেশ করার পরেই শতরূপা চমকে গিয়ে দেখল অভিরূপ, সুপ্রতীক, আরো 3 জন কালো কোট পরা লোক বাড়ির সামনের বিশাল চত্বরটায় ওদের জন্য অপেক্ষা করছে। বাবা, পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসছে সে খবর আগে থেকেই পেয়ে গেছেন ভদ্রলোক। উকিলের ত্রিশূল নিয়ে অপেক্ষা করে আছে। খেলা তো জমে গেছে দেখছি। সুনন্দা তার হাতে ধরা খামবন্ধ ওয়ারেন্টটা নিয়ে শটান অভিরূপের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি অভিরূপ চক্রবর্তী, তাই তো? আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। বলেই সে খামটা একজন উকিলকে ধরিয়ে দিল। সার্চ করবেন তো বুঝলাম, কিন্তু কিসের জন্য? শতরূপা দেখতে পেল সুপ্রতীক ওর দিকে কটমট করে দেখছে। সে কিছুটা সরে গিয়ে অনিরুদ্ধর আড়ালে চলে গেল। আজ থেকে প্রায় 17 সাল পহলে মিসেস দিয়োতিমা মন্ডল নামের একজন মহিলা মিসিং হন। দিয়োতিমা ছিলেন আপনার সেক্টর 5-এর অফিসের একজন প্রজেক্ট ম্যানেজার। সেদিন উনি আপনার মার্কেটিং হেড মিস্টার সুপ্রতীক মুখার্জির সাথে ক্লায়েন্ট ভিজিটে যান। পরে উনি বিধাননগরে মুখার্জি বাবুর গাড়ি থেকে নেমে যান ট্যাক্সি ধরবেন বলে। মুখার্জি বাবুকে তিনি বলেছিলেন যে তিনি বাড়ি ফিরবেন, কিন্তু বাড়ি ফেরা তার আর হয়নি। কি তাই তো? হ্যাঁ, এরকমই কিছু একটা হবে, আমার মনে নেই আর। তা কি হয়েছে এটা কি? তা আপনি সে সময় কোথায় ছিলেন? খুব সম্ভবত ধানবাদ গেছিলাম কোনো একটা কাজে। বাট ওয়াই? আমাদের কাছে খবর আছে এই বাড়িতেই দিয়োতিমার দেহ আছে। হোয়াট? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে অফিসার? আজ 17 বছর পর কি করে জানতে পারলেন? হ্যাঁ, কে বলেছে আপনাকে? ও কথাটা বলেই সুপ্রতীক শতরূপার দিকে আঙুল তুলল। দেখেছেন দাদা, কি চালাক মেয়ে। শতরূপার দিকে চোখ বুলিয়ে নিয়ে অভিরূপ সুনন্দাকে বলল, আপনি আমার এত বড় বাড়ির ঠিক কোথায় সার্চ করবেন বলুন তো? দেখুন, আমার বাড়িতে আমার বয়স্ক অসুস্থ মা আছেন, তাছাড়া প্রচুর দামি জিনিস আছে। আপনি এভাবে কিন্তু ভ্যান্ডালাইজ করতে পারেন না। স্যার, আমরা আপনার বাড়িতে ঢুকতে চাই না। আপনার বাড়ির একতলার পিছন দিকে যে 3টে ঘর আছে সেটার মাঝের ঘরটা খুঁজতে চাই।
এই তুমি কে? সুপ্রতীক আঙুল তুলে এগিয়ে আসছিল। অভিরূপ তাকে হাত বাড়িয়ে থামিয়ে দিল, বলল, ওই ঘরটা দেখতে দিলেই হবে তো? হ্যাঁ, আপাতত আমার ধারণা ওই ঘরেই জিনিস আছে। এ কে? পুলিশ সঙ্গে করে শাবল, কোদাল, হাতুড়ি নিয়ে এসেছে। এই দেখতে পেয়েই অভিরূপ বলল, আমি ঘর খুলে দিচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে যা দেখার দেখে নিন। সাবিওয়ালা চাকরটা কাছেই দাঁড়িয়েছিল। অভিরূপের ইশারায় সে হাঁটা দিল। তার পিছন পিছন বাকিরাও এগিয়ে চলল। সুপ্রতীক বারংবার অনিরুদ্ধ, শতরূপা আর সোনমদাকে দেখছে। তার চোখে ভ্রুকুটি আর মুখে যথেষ্ট বিরক্তি। দরজা খুলে দেওয়ার পর অনিরুদ্ধ অভিরূপকে বলল, একটু ফার্নিচারগুলো বাইরে আনতে বলুন না, আবার পুলিশদের কেন কষ্ট দেওয়া ফালতু। অভিরূপ এবারে অনিরুদ্ধকে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল। মাথায় একরাশ কোকড়া চুল, রোগা ছিপছিপে গঠন, জামার ওপর ময়ূরের পেখামের নকশা, যেন জামাটা পেখম দিয়ে তৈরি, আর সাথে নীল রঙের ঢিলে ঢালা জিন্স। জামার ভেতর গলা জড়িয়ে একখানা মোটা রুদ্রাক্ষের মালা উঁকিয়ে দিচ্ছে। বড়জোর 5 ফুট 7 ইঞ্চি মতো উচ্চতা। ইন্সপেক্টর বাঘমারেও বোধ হয় 8 ইঞ্চি বেশি লম্বা তার চাইতে। ছেলেটার বাকি সবকিছুই খুবই সাধারণ, কিন্তু ওই চোখ দুটোর দিকে একভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অভিরূপ চোখ ফিরিয়ে নিয়ে নিজের চাকরদের ইশারা করল। শতরূপার চোখের সামনে কয়েকদিন আগেই সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবারও এক একটা করে জিনিস বের করে আনা হলো সেই ঘরটা থেকে। ভাঙাচোরা আসবাব, কিছু আবার কাগজ দিয়ে মোড়া। যান, ভেতরে যান, বডি আপনাদের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। যান যান যান। আরে ধুর মশাই, জিনিস তো সব বাইরে, ঘরে আবার কি জন্য যাব? অনিরুদ্ধ কথাটা বলে জামার হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল সামনের দিকে। সোজা গিয়ে দাঁড়ালো কাগজে মোড়া আসবাবগুলোর ঠিক সামনে। কোনটা 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 কোনটা? এই তো। কথাগুলো বলেই সে একটা জিনিসের ওপর থেকে কাগজ সরাতে লাগলো, এবং একটু পরেই কাগজের স্তর সরে গিয়ে একটা চৌকো পুরনো দিনের আয়না বেরিয়ে এলো। সেটা 2 হাতে তুলে নিয়ে নিজের মুখের সামনে ধরল অনিরুদ্ধ। অভিরূপ অদ্ভুতভাবে অনিরুদ্ধ দিকে চেয়ে রইল। সুনন্দা বিরক্তিতে সানগ্লাস খুলে অনিরুদ্ধকে দেখতে লাগলো। সুপ্রতীক সহ বাকিরাও বোধহয় হাসাহাসি করছিল, কিন্তু শতরূপার গায়ে কাঁটা দিয়ে উঠল। এটা সেই আয়না। হ্যাঁ, এটাকেই তো সে মাঝে মধ্যেই স্বপ্নে দেখে। আয়নাটার কাঁচ কোনাকুনি ভাবে ফেটে রয়েছে। অনিরুদ্ধ সেটা হাতে নিয়ে ভালো করে দেখে তারপর বলল, ভাঙা আয়নায় মুখ দেখলে অমঙ্গল হয়, তাই না অভিরূপদা? আরে এসব কি হচ্ছে নাকি? কি হচ্ছে এক্ষুনি দেখতে পাবে। কথাটা বলে অনিরুদ্ধ আয়নাটার দিকে কয়েক মিনিট ভালো করে দেখে নিয়ে তারপরেই সেটা নিচে ফেলে বলল, আপনারা যারা শাবল নিয়ে আছেন আমার সঙ্গে আসুন, বাকিরাও আসুন। শতরূপার হৃদগতি যেন বেড়ে গেল। সে অনিরুদ্ধকে অনুসরণ করে হাঁটা দিল। লিফটের তোয়াক্কা না করে অনিরুদ্ধ সোজা উঠে এলো 3 তলায়। ওরে ভাইরে, আস্তে হাঁট। সুপ্রতীক বলে উঠল। হাঁপিয়ে উঠেছে সে, কিন্তু অনিরুদ্ধ হাঁটার গতি কমালো না। 3 তলার বারান্দা ধরে হাঁটতে লাগলো সে। বিশাল বাড়ির বারান্দাটাও বেশ চওড়া, তাই অতিরিক্ত লোকের জমায়েতেও কোনো অসুবিধা হচ্ছে না। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? ওদিকে আমার মায়ের ঘর। থামুন থামুন। অনিরুদ্ধ থামল একেবারে মণিমার ঘরের সামনে গিয়ে। দরজা বন্ধ। এই হচ্ছে সেই দেওয়াল। দরজার ডান দিকের দেওয়ালটাকে টোকা দিয়ে বলল অনিরুদ্ধ। অভিরূপ কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই দরজা খুলে গেল। দরজা খুলেছে অপরাজিতা, অর্থাৎ মণিমার মেয়ে। আপনি একটু মাসিমাকে বাইরে বের করে আনুন, দেওয়ালটা ভাঙতে হবে তো। মানে দেওয়াল ভাঙবেন কেন? আপনার বাবার দেওয়াল নাকি? অপরাজিতা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, বোধহয় মাকে বাইরে আনবে বলে। ম্যাম, এই দেওয়ালের ভিতর দিয়তিমা দেবীর দেহ আছে। আপনি ঘরের ভিতরে গিয়ে দেখুন, দেওয়ালের পিছনটা উঁচু হয়ে আছে। এই, কে তোমরা? পুলিশ কেন এত? কি হয়েছে? কি হয়েছে? হুইল চেয়ারে করে বের হতে হতে চিৎকার করে উঠলেন মণিকর্ণিকা।
সুনন্দা কাউকে পাত্তা না দিয়ে ঘরের ভেতর ঢুকে সেকেন্ডের মধ্যে বেরিয়ে এসে কনস্টেবলদের উদ্দেশ্যে বললেন, ভাঙো ভাঙো। আরে ভাঙো ভাঙো মানে কি? আরে আপনি কি ভাবেন নিজেকে, রানী মুখার্জি নাকি? কথাটা শেষ করতে পারলেন না সুপ্রতীক। সপাটে একটা চর খেয়ে মেঝেতে গড়িয়ে গেল বিশাল দেহী লোকটা। থানায় তুলে নিয়ে গিয়ে তোর সব চর্বি নামিয়ে মোমবাতি বানিয়ে দেবো সালা। মুখ বন্ধ রাখবি। অভিরূপ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ধমধম শব্দ করে দেওয়ালের উপর শাবল মারতে থাকলো কনস্টেবলের দল। আরে আরে কি করছে এরা? হ্যাঁ অভি, অভি এসব কি হচ্ছে রে? হ্যাঁ এরা কি পাগল হলো? অভিরূপ আর কিছুই বলতে পারলেন না। সে তখন এক দৃষ্টিতে চেয়ে রয়েছে দেওয়ালটার দিকে, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে দিনে দুপুরে পুলিশ এসে তার বাড়ির এই রকম দফারফা করতে শুরু করবে। ওরে ওরে তোরা থাম, তোরা থাম। আপনি ওনাকে নিয়ে যান, বয়স্ক মানুষকে এসব দেখতে হবে না। সুনন্দা অপরাজিতাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল, কিন্তু অপরাজিতা ততক্ষণে অবাক হয়ে তাকিয়ে সেই দেওয়ালটার দিকে। মণিমাও স্তব্ধ হয়ে দেখছে। ম্যাম দেখুন। পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল সুনন্দা। 4 জন কনস্টেবলের ক্রমাগত শাবলের আঘাতে দেওয়ালের এক পাশের অনেকখানি চাঙড় খসে পড়েছে, আর সেখান থেকেই বেরিয়ে এসেছে একটা পায়ের অংশ, কঙ্কালের পা। কঙ্কাল দেহ এর আগেই সুনন্দা বহু দেখেছে, কিন্তু কেউ একজন হঠাৎ এসে একটা জায়গা খুঁড়তে বলল, আর সেখান থেকে 17 বছর আগের একটা দেহ বেরিয়ে এলো, এটাই প্রথম দেখল সে। একমাত্র অনিরুদ্ধ ছাড়া বাকি সবাই স্তম্ভিত। শতরূপা বুঝতে পারল তার পা কাঁপছে। কনস্টেবলরাও জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে সুনন্দার দিকে। সুনন্দা কিছু একটা অর্ডার করতে যাবে, তার আগেই একটা দৌড়দার শব্দে সকলে চমকে উঠল। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। অনিরুদ্ধ সুপ্রতীকের দিকে আঙুল তুলে বলে ওঠে। সুপ্রতীক সত্যিই পালাচ্ছিল, কিন্তু 2 জন কনস্টেবল তাকে ধরে ফেলল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিছু করিনি, বিশ্বাস করুন। আমি দিয়তিমাকে মারিয়ে। আরে কি যাতা বলছো? ওটা যে দিয়তিমা, তার কি প্রমাণ আছে? দিয়তিমা নয়, তাহলে ওটা কে? আমি কি করে জানবো? আমি তো বুঝতেই পারছি না আমার বাড়ির মধ্যে এসব কি হচ্ছে। অভি রে, এ আমাদের কি সর্বনাশ হলো রে অভি, অভি রে। আপনার নিজের বাড়ির দেওয়াল থেকে দেহ পাওয়া যাচ্ছে, আর আপনি জানেন না এটা কার দেহ? আমি আর কিছু বলতে চাই না, আপনারা আপনাদের ডিউটি করুন। সেটা তো করবই। আপনার বাড়ির লোকজনকে বলে রাখুন কোনো কাজে বাধা না দিতে। কথাটা বলে সুনন্দা ঘুরে কনস্টেবলদের বলল, তোমরা একটু সাবধানে কাজ করো, স্কেলটনটা ড্যামেজ হলে কিন্তু খবর আছে। সুপ্রতীক মাথা নিচু করে রইল। মণিকর্ণিকাও স্তব্ধ চোখে দেখে যাচ্ছে। অপরাজিতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু অভিরূপ আঙুল তুলে তাকে চুপ থাকতে বলল। আমি সব দেখে নেব। একবার শুধু ফিসফিস করে বোনের উদ্দেশ্যে বলল সে। সবটাই দেখলো অভিরূপ, আর তার সাথে বাকিরাও দেখল। প্রথমে যার পায়ের অংশ বেরিয়েছিল, একে একে বেরিয়ে এলো তার আরেকটা পা, 2 হাত এবং মাথা। দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা গুটিসুটি মেরে বসে থাকা মানুষের দেহ। অল্প কিছু চুলও লেগে রয়েছে তার মাথার সঙ্গে। ও তুই তুই দূরা 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 এখান থেকে দূরা। কঙ্কালটার দিকে তাকিয়ে প্রলাপ বকতে শুরু করলেন মণিকর্ণিকা চক্রবর্তী। এবার বুঝতে পারলে তো? তোমার মণিমা ঘুমের মধ্যে তোমাকে না, ওনার ঘরের মধ্যে পুঁতে রাখা ওই কঙ্কালটিকে দূর হ, চলে যা, এসব বলতেন। শতরূপাকে বলল অনিরুদ্ধ। ওরা নিচে নেমে এসেছে কিছুক্ষণ আগে। এখন ওরা দাঁড়িয়ে মায়া কাননের সামনের বিশাল চত্বরটায়। আচ্ছা, ওটা কি দিয়তিমারি কঙ্কাল? হ্যাঁ, যেদিন দিয়তিমা অফিস থেকে সুপ্রতীকের সাথে বের হয়, সেদিন সুপ্রতীক তাকে এই বাড়িতেই নিয়ে আসে। সেই দিনই তাকে খুন করে তার দেহটা পুড়িয়ে দেয়। বাড়িতে সম্ভবত খুব বেশি মানুষ ছিল না। তাছাড়া এত বড় বাড়ি, এত বড় বড় ঘর, কে কোথায় কি করছে কিভাবে কে বুঝবে? ঘটনাটা হয়তো সুকন্যা, মানে আমি দেখে নিয়েছিলাম স্বপ্নে, সেটাই আমি দেখেছি।
কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না অনিরুদ্ধদা, যদি ওই দেহটা দিয়তিমার হয় তাহলে আমি স্বপ্নের মধ্যে সুপ্রতীক আর দিয়তিমাকে যে ঘরে দেখেছিলাম সেটা ওই মণিমার ঘরটাই, মানে যে ঘরে 17 বছর আগে নারকীয় সেই ঘটনা ঘটে। সেই ঘরেই এতদিন আমি মণিমার সঙ্গে থেকেছি, ঘুমিয়েছি। সেই ঘরের দেওয়ালের ভিতরে বন্দি হয়েছিল দিয়তিমার মৃতদেহ, কিন্তু ওই ঘরের মধ্যে আমি কখনো কান্নার শব্দ শুনিনি। শব্দটা বাইরে গেলে তবেই শুনতে পেতাম, সেটাও বাড়ির পিছনের দিকের ঘর থেকে। এমনটা কেন? খুব ভালো প্রশ্ন করেছ। সত্যিই তো, যে ঘরে দিয়তিমাকে হত্যা করে দেহ লোপাট করে রাখা হয়েছিল সেই ঘর থেকেও তুমি কিছু বুঝতে পারোনি কেন? দেখো, আমি কিন্তু মণিমার ঘরের সত্যিটা জেনেছি আয়নাটা থেকে। আসলে মণিমার ঘরের দেওয়ালে দিয়তিমার দেহ ছিল বটে, কিন্তু ওর আত্মাটা বন্দী ছিল ওই আয়নাটায়। ওই আয়নাটা ঘরের বাইরের দেওয়ালের সঙ্গে সেঁটে থাকতো। আমার মনে হয় দিয়তিমা এই বাড়িতে প্রায়ই আসতো, আর প্রত্যেকবার এই আয়নাটাতেই সে নিজের মুখ দেখত। গোটা বাড়িতে এই আয়নাটাই ছিল তার সব থেকে প্রিয়। সেদিনও হয়তো এই আয়নায় মুখ দেখেছিল সে। মৃত্যুর পর এই বাড়ির সব থেকে প্রিয় জায়গায় ওর আত্মাটা রয়ে যায়। আচ্ছা, মণিমার ঘরেই কেন এরকম একটা কাণ্ড ঘটানো হলো? ওই ঘটনাটি ঘটার সময় মণিকর্ণিকা দেবী হয়তো ওই ঘরে থাকতেন না। পরে হয়তো কোনো কারণে তিনি ওই ঘরে থাকতে আসেন। তিনি অবশ্যই জানতেন ওই দেওয়ালে দিয়তিমাকে রাখা আছে, হয়তো সেই কারণেই তিনি ওখানে থাকতেন। যদি কখনো পুলিশ কোনো লিড পেয়ে মায়া কাননে চলেও আসে, তাহলে বৃদ্ধার ঘর বলে আর সেখানে রিসার্চ করবেন না। একজন 67 বছরের বৃদ্ধা ঘরের দেওয়ালে মৃতদেহ নিয়ে থাকছেন, এটা কেউই বিশ্বাস করবে না। তার মানে কি মণিমা আর সুপ্রতীক মিলে ঘটনাটা ঘটিয়েছে? কিন্তু কেন? ঠিক এই মুহূর্তেই সুনন্দা নিচে নেমে এলেন। ডিএনএ পাওয়া যাবে তো? অবশ্যই। সুনন্দা মাথা নাড়ালো, তারপর শতরূপার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ও কে? এই বাড়ির লোকজন ওকে চেনে দেখছি। বললাম যে, আমার সহকারী। ওকে আমি এই বাড়িতে কাজের লোক বানিয়ে পাঠিয়েছিলাম সূত্রের জন্য। সুনন্দা কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থেকে তারপর বলল, বেশ, থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন। কাউকে কি অ্যারেস্ট করবেন? জিজ্ঞেস করলো অনিরুদ্ধ, কিন্তু সুনন্দা কিছু বলার আগেই অভিরূপ এসে দাঁড়ায়। আমার বাড়ি থেকে যাই পেয়ে থাকুন না কেন, আপনি কিন্তু কাউকেই গ্রেপ্তার করতে পারবেন না। আমাদের বাড়ির প্রত্যেকের অ্যালিবাই আছে, উইথ সলিড এভিডেন্স। দিয়তিমার মিসিং হওয়ার সময় আমরা সবাইকে কোথায় কি করছিলাম সমস্ত তথ্য প্রমাণ আছে আমার কাছে। এমনকি সুপ্রতীক দিয়তিমাকে বিধাননগর ড্রপ করে দিয়েছিল সেটারও প্রমাণ আছে। সুপ্রতীকের গাড়ি থেকে নামার পর দিয়তিমা যে ক্যাব ধরে তার নাম্বারটা সুপ্রতীক দেখে রেখেছিল। দিয়তিমা সেই গাড়িতে করে তার বাড়ির এলাকা বালিগঞ্জ পর্যন্ত যায়। দরকার পড়লে সে ক্যাব ড্রাইভার সাক্ষী দেবে। সমস্ত কথা অভিরূপ ঠান্ডা গলায় বলল। সুনন্দাকে খুব একটা বিচলিত দেখালো না বটে, তবে সে কিছু বলতেও পারল না। উত্তরটা দিল অনিরুদ্ধ, বেশ তো, এটার না হয় অ্যালিবাই আছে, কিন্তু ওটার? ওটা মানে? শতরূপার দিকে ফিরে বলল সে। আচ্ছা শতরূপা, প্রথম যেদিন এই বাড়িতে তুমি এসেছিলে সেদিন বাগানের দিকে একটা জায়গায় তুমি রক্তের দাগ দেখেছিলে। সেই জায়গাটাই আমাকে একবার নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বাড়ির পিছনের দিকে, মানে যে ঘর থেকে আমি কান্নার শব্দ পেতাম সেটা সাউথ উইং এর পিছন, আর এটা নর্থ উইং এর। তবে ওই দিকটা আমি সেই একবারই গেছিলাম। তুমি আমায় শুধু নিয়ে চলো। আচ্ছা বেশ, আসুন। শতরূপা হাঁটা দিল, তাকে অনুসরণ করেই চলল অনিরুদ্ধ এবং বাকিরা। আরে আরে, ওইদিকে কি আছে? অভিরূপ ছুটে ছুটে এলো, তার পিছন পিছন এলো সুপ্রতীক। আরে চলুন না, আমিও তো দেখতে চাই কি আছে। এই তো সেই গোল রাস্তাটা, এখানটা এসেই দেখেছিলাম, কিন্তু এখন। সবাই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রয়েছে, আর এটা দেখে আরো বেশি ভয় করতে লাগলো ওর। অনিরুদ্ধদা, এখানেই সেদিন দেখেছিলাম রক্তটা, এই সামনের রাস্তায়, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। অনিরুদ্ধ মুখে স্মিত হাসি নিয়ে দেখছে ওকে। বাকিরা অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে। আরে কি বলছে পাগলটা? মিথ্যাবাদী কোথাকার! আমি মিথ্যাবাদী নই মিথ্যাবাদী। কথা শেষ করতে পারল না শতরূপা, তার আগেই অনিরুদ্ধর গলা শুনতে পেল সে। আমি জানি তুমি মিথ্যে বলছো না। শতরূপা অবাক হয়ে তাকায়। অনিরুদ্ধ চুপ করে সে আগের মতোই হাসি মুখে ওর দিকে তাকিয়ে ব্যাপারটা উপলব্ধি করতে পেরে
শতরূপার গায়ে কাঁটা দিয়ে উঠল। অনিরুদ্ধর মুখ নড়ছে না, তবুও তার গলার আওয়াজ শতরূপা স্পষ্ট শুনতে পাচ্ছে। অনিরুদ্ধ কথা বলছে ওর ওর মাথার ভেতর। শতরূপা, সেদিন তুমি রক্ত দেখার পর একজন মালিকে ডেকে এনেছিলে, কিন্তু তারপর আর সেই রক্ত দেখা যায়নি। কেন জানো? কারণ তুমি যখন একা থাকবে তখনই সেই রক্ত দেখতে পাবে। এখন এখানে এত বেশি মানুষ রয়েছে, তুমি তাই সেই রক্ত দেখতে পাচ্ছ না। তাহলে কি করব আমি? শতরূপাও মনে মনেই বলল কথাগুলো। তার বিশ্বাস ছিল অনিরুদ্ধ ঠিক শুনতে পাবে ওর কথা। আপনি সেই জায়গাটা দেখতে চাইছেন, কিন্তু আমি দেখাতে পারছি না। আমার সব গুলিয়ে যাচ্ছে। তুমি শান্ত হও, তারপর দু চোখ বন্ধ করে সেই দিনের ঘটনাটা মনে করার চেষ্টা করো। আপনি আমার মনের ভিতর থেকে দেখে নেবেন। তুমি শান্ত হও, তারপর দু চোখ বন্ধ করে সেই দিনের ঘটনাটা মনে করার চেষ্টা করো। শতরূপার কথা বাড়ায় না, চোখ বন্ধ করে ভাবতে থাকে সেই সকালটার কথা। শরীরের অসুস্থতাটা কেটে গিয়েছিল সকালে, তাই সামান্য চিন্তা করতেই দৃশ্যটা ভেসে উঠল তার চোখের সামনে। যথেষ্ট, এবার চোখ খুলতে পারো। অনিরুদ্ধর কথা মতো চোখ খুলে তাকালো শতরূপা, কিন্তু কই, এখনো তো কোথাও রক্ত দেখতে পাচ্ছে না। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখেও কিছুই খুঁজে পেল না। কিন্তু অনিরুদ্ধ সে বোধহয় কিছু একটা দেখতে পেয়েছে। একবার উপরে তাকালো সে, তারপর রাস্তার গোটা প্রস্থ জুড়ে জমে থাকা রক্তটার দিকে দেখল সে। আচ্ছা অভিরূপদা, আপনার প্রথম স্ত্রী ওই দিকের ছাদ থেকে লাফিয়ে এখানে এই রাস্তাটার উপর পড়েছিলেন, তাই না? অনিরুদ্ধর প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো অভিরূপ। এই জন্যেই এখানে এত রক্ত। কোথায় রক্ত? কি বলছো ভাই তুমি? ও সরি, রক্ত আমি একা দেখতে পাচ্ছি, আপনারা পাবেন না। যাকে চিন্তা নেই, রক্তটা এখানে বিষয় নয়। বলে অনিরুদ্ধ রাস্তাটার দিকে আবার তাকালো। সে দেখতে পেল রক্তটা রাস্তা থেকে ঘুরিয়ে পাশের বাগানের দিকে চলে গেছে। আচ্ছা, যেন কিছু একটা ধরতে পেরেছে। ঠিক এমন সুরেই কথাটা বলে অনিরুদ্ধ রক্তের দিশাটা অনুসরণ করে বাগানের দিকে এগিয়ে চলল। কচি ঘাসের ভেতর দিয়ে সর্পিলাকার পথে চলে গিয়েছে কালচে তাজা তরল রক্ত। ঈষৎ লবণাক্ত ধাতব গন্ধটাও যেন অনিরুদ্ধ নাকে আসছিল। সরু রক্তের ধারাটি অনুসরণ করতে করতে অনিরুদ্ধ গিয়ে পৌঁছল একখানা একচালা ঘরের সামনে। দরমা দিয়ে ঘেরা একটা ছোট্ট ঘর, টিনের ছাউনি। রক্তের ধারাটা এই বন্ধ দরজার নিচ দিয়ে ঢুকে গিয়েছে গুমটি ঘরটার ভেতরে। ততক্ষণে অনিরুদ্ধর সঙ্গে বাকিরাও এসে পড়েছে। শাবল ধরে থাকা এক কনস্টেবলকে অনিরুদ্ধ বলল, স্যার প্লিজ এই তালাটা ভাঙুন। কেন কেন? সুপ্রতীক এগিয়ে আসছিল, কিন্তু সুনন্দা তার দিকে তাকাতেই সে ভয়ে পিছিয়ে গেল। অভিরূপের মুখে আর কোনো কথা নেই, সে মূর্তির মতন দাঁড়িয়ে। তার মুখ দেখে মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। বার কয়েক শাবলের ঘা দিয়ে তালা ভেঙে দরজা খুলে ধরল কনস্টেবল। সবাই আগ্রহের সঙ্গে মুখ বাড়িয়ে ঘরের ভেতর উকি মারল। ছোট্ট একখানা ঘর, কয়েকটা কোদাল শাবল রাখা, কিন্তু ঘরের ভেতরে আর কিছুই নেই। অন্তত এর বেশি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ম্যাম, ওই ঘরের মেঝে খোঁড়ার আদেশ দিন। সুনন্দার দিকে তাকিয়ে বলল অনিরুদ্ধ। কনস্টেবলের দল যেন তৈরিই ছিল। তারা সবাই যন্ত্রপাতি নিয়ে ছোট্ট ঘরটার মেঝেটা বিদীর্ণ করতে শুরু করে দিল। কনস্টেবলদের শাবল এবং হাতুড়ির ঘায়ে সিমেন্টের মেঝে ফেটে গেল। একসময় বেরিয়ে এলো কংক্রিট, তারপর একসময় বেরিয়ে এলো ইন্টার স্তর, তারপরেই দেখা গেল বালি, এবং সব শেষে বেরিয়ে এলো একটি দেহ। সুনন্দা অবাক হয়ে দেখল এই দেহটিও আগেরটার মতোই কুঁকড়ে বসে আছে। সেটিরও মাথায় অল্প চুল, কবর দেওয়া হয়েছে বহু বছর আগে, এবং সেটি একটি বাচ্চার দেহ। আপনি চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন, কিন্তু আমি বলে দিচ্ছি এই কঙ্কাল 17 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া অভিরূপ চক্রবর্তীর একমাত্র কন্যা সুকন্যা চক্রবর্তীর। আপনার কাছে একটি খুনের অ্যালিবাই থাকতেই পারে, কিন্তু এই শত শত অপরাধের অ্যালিবাই কোত্থেকে জোগাড় করবেন?
আপনি যদি 100টি অ্যালিবাই জোগাড় করে আনেন, আমি এরকম 200টি দেহ খুঁজে বের করে দেখাবো। তখন পারবেন তো আটকাতে? অনিরুদ্ধের কথা শুনে মাটিতে ধপ করে বসে পড়ল অভিরূপ। দিয়তিমা আপনার অফিসে কাজ করতো বটে, কিন্তু খুব সম্ভবত তিনি আপনার কোনো একটা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন, আর তাই আপনি নিজের ভগ্নিপতি সুপ্রতীককে দিয়ে তাকে নির্মমভাবে নিজের বাড়িতেই খুন করালেন। বাড়িতে সেদিন কেউ ছিল না, তাই কাজটা করতে অসুবিধে হলো না। আপনার বাড়ির ওই যেখানে আয়নাটা রাখা থাকতো, সেখানে অনেকদিন ধরেই একটা গোপন খুপড়ি করা ছিল। এরকম অনেক গোপন খুপড়ি আপনার বাড়িতেই রয়েছে। আপনি সুপ্রতীককে বলেছিলেন দিয়তিমার দেহ ওই খুপড়ির ভিতর রেখে রাতের অন্ধকারে জায়গাটা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিতে। এত বড় বাড়ি, তার উপর চারিদিক ঘেরা, ভেতরে কি হচ্ছে কে দেখবে? কিন্তু একজন দেখে নেয়, আপনার মেয়ে। আপনি কোনো না কোনোভাবে সবাইকে বাড়ি থেকে দূরে পাঠাবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু খুব সম্ভবত সেদিন আপনার স্ত্রী আর মেয়ে বাড়িতে থেকে যায়। যাই হোক, এরপর আপনি জানতে পারেন যে আপনার অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে, আর সেটা আপনার নিজের মেয়ে, আর তাই তাকে না না, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। উঠে দাঁড়ালো অভিরূপ। তার পা কাঁপছে। তার থেকে কিছুটা দূরে সুপ্রতীকও মুখ চুন করে দাঁড়িয়ে। এর ঠিক 2 দিন পর অনিরুদ্ধর বাড়ির সেই বাগানে বসেছিল ওরা দুজন। আচ্ছা, আয়নায় আপনি কি দেখলেন, আর আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি তান্ত্রিক? চায়ের কাপটা 2 হাতে ধরে প্রশ্নগুলো করলো শতরূপা। এত কিছু জেনে কাজ কি তোমার? আমি জানতে চাই, আমাকে বলুন। অত জানলে জিঞ্জিরিয়া হবে। আচ্ছা, সে না হয় হলো, একটা কথা অন্তত বলুন। সুকন্যা তো মারা গেছে, তাহলে আমি কি? সুকন্যা যেটা দেখেছিল সেটা আমি স্বপ্নে দেখলাম কেন? তুমি সুকন্যা কি করে হবে শতরূপা? সুকন্যা বেঁচে থাকলে তার বয়স হতো 21, কিন্তু তোমার বয়স তো 17, তাই না? শতরূপা চুপ করে রইল। বয়স তোমার 17। তুমি চক্রবর্তীদের মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে তোমার বয়স 21, কারণ ওরা চাইছিল পরিচারিকার বয়স যেন 21 থেকে 25 বছরের মধ্যে হয়। চাকরিটা তোমার অত্যন্ত প্রয়োজন ছিল, তাই তুমি বাধ্য হয়েই মিথ্যে বলেছিলে। যে সংস্থা থেকে তোমাকে পাঠানো হয়েছিল তারাও কমিশনের লোভে ব্যাপারটা চেপে যায়, আর তুমি এই মিথ্যাটাকে এমনভাবে তোমার মাথার মধ্যে বসিয়ে নিয়েছিলে যে এটাকেই তোমার সত্যি বলে মনে হচ্ছিল। অবশ্য তোমার মনে এটাও সন্দেহ ছিল যে তোমার জন্মবৃত্তান্তের ব্যাপারে তোমার মা বাবা তোমার কাছে সত্য গোপন করেছিল। মায়াকাননে কাজ করতে যাবার পর তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে তুমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাও, আর তাই এসব অলীক কল্পনা করতে বাধ্য হও। তোমার জন্ম আসলে সুকন্যার মৃত্যুর পরেই হয়। তুমি সুকন্যা নও। মাথা নিচু করে কিছু একটা ভাবলো শতরূপা। তারপর হঠাৎ চোখ তুলে বলল, আমি যদি সুকন্যা না হই, আমি সব কেন দেখলাম? ওই বাড়িতে তো আরো কাজের লোক রয়েছে, অসংখ্য মানুষের যাতায়াত ওই বাড়িতে। তাহলে আমি কেন? আমার সাথে তো ওদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই সেটা তো আমি বলিনি, সম্পর্ক আছে শতরূপা। তুমি সুকন্যা হয়তো নও, কিন্তু তুমি মেনকা, সুকন্যার মা, অভিরূপের প্রথম স্ত্রী। শতরূপা অবাক হয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে রইল। কিছু একটা বলার চেষ্টা করেও সে বলতে পারল না। অনিরুদ্ধ চুপ করে তাকিয়ে রইল। বেশ খানিকক্ষণ পর শতরূপা অস্ফুটে বলল, কিন্তু আমি যদি আগের জন্মের মেনকা হয়ে থাকি, তাহলে আমার তো ওই বাড়িতে গিয়ে সবকিছু মনে পড়ার কথা, তাই না? হ্যাঁ, কোনো সস্তা ভূতের সিনেমা হলে নিশ্চয়ই সেটা হতো, কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তার আগের জন্মের কথা তার পরের জন্মে মনেই রাখতে পারে না। তার আগের জন্মে কাটানো কোনো জায়গা, বাড়ি বা তখনকার চেনা কোনো মানুষের সাথে দেখা হলেই তার সবকিছু মনে পড়বে এমন কোনো কথা নেই। তাহলে আমি স্বপ্নে সুকন্যার রূপে নিজেকে কেন দেখলাম? ওটা তোমাকে সুকন্যা দেখিয়েছে, তাই। সুকন্যা দেখিয়েছে মানে? মায়াকাননে দিয়তিমার আত্মা যেমন ওই আয়নার ভেতর বন্দী ছিল, তেমনি সুকন্যার আত্মাটা ওই বাড়ির কোথাও না কোথাও একটা ছিল। তুমি ওই বাড়িতে পা রাখার পরই সে তোমাকে দেখে চিনতে পারে। মানুষটা হয়তো তুমি অন্য, কিন্তু আত্মাটা তো আগের সেই মেনকারই। তাই তোমার মেয়ে তোমায় চিনতে পারে এবং একটা মানসিক যোগ স্থাপন করার চেষ্টা করে।
বেশ, তা না হয় হলো, কিন্তু আমি যে মেনকা সে ব্যাপারে আপনি নিশ্চিত হলেন কি করে? আমি তো গত জন্মের দিয়তিমা বা সুকন্যা হতে পারি। আমার জন্ম এদের সকলের মৃত্যুর পর। তুমি যদি দিয়তিমা হতে তাহলে তুমি সুকন্যার চোখ দিয়ে দিয়তিমার মৃত্যুটা দেখতে না, আর তুমি যদি সুকন্যা হতে তাহলে তুমি এটা দেখতে না যে মণিকর্ণিকা দেবী তোমাকে ছাদ থেকে ধাক্কা দিচ্ছেন। শতরূপা, সবটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে 17 বছর আগের সেই রাতে, যে রাতে মায়াকাননে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধ। অভিরূপ চৌধুরীর স্বীকারোক্তি আর আমার যুক্তি দিয়ে সাজিয়েছি আমার থিওরি। দিয়তিমাকে খুন করার সময় কোনোভাবে সুকন্যা দেখেছিল, আর সেটা অভিরূপ দেখে ফেলেছিল। তারপর তুমি একটি আস্ত ইডিয়েট। দরজাটা ভালো করে বন্ধ করবে তো? একবার দেখবে না চারপাশে কেউ আছে কিনা? আমি যদি সঠিক সময়ে না যেতাম কি হতে পারতো তোমার কোনো আইডিয়া আছে? আমি বুঝতে পারিনি যে ওই বাচ্চা মেয়েটা। বুঝতে হবে সুপ্রতীক, বুঝতে হবে। মাথাটা একটু খাটাতে শেখো। আমারই ভুল হয়েছে। এই দিয়তিমার ঝামেলা আমার নিজের হাতে মেটানো উচিত ছিল। অহেতুক তোমার মতো একটা অপদার্থকে আমি ভরসা করেছি। এখন কি হবে দাদা? বাচ্চাটা যদি সবাইকে সব বলে দেয়? জানি না ও এর মধ্যে ওর মাকে কিছু বলেছে কিনা। অভির বউ যা জিনিস, কিছু শুনলেই না আবার বাড়ি মাথায় করে। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি দাদা, আমি ধরা পড়লে কিন্তু আমি কাউকে ছাড়বো না। সব তোমার প্ল্যান ছিল। তোমার অফিসের সমস্ত দুর্নীতি, সমস্ত লটঘট, সব কেচ্ছা কেলেঙ্কারির একমাত্র সাক্ষী ছিল দিয়তিমা। আর তাই তাকে সরাতে তুমি শুধু আমাকে ব্যবহার করেছো। তুমি তোতে একটা মুখোশধারী শয়তান, লম্পট, চোর। সব বলে দেবো, আমি বলে দিলাম। শাট আপ! গলা তুলে আমার সামনে তুমি কথা বলবে না। এই বাড়িতে তো একদমই নয়। এই তোমার সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান করছো। ভবিষ্যতে আবার এই একই জিনিস হয় তাহলে লাথি মেরে রাস্তায় ফেলে দেবো, কথাটা মনে রেখো। যাই হোক, কারো কোনো ভয় নেই। আমি থাকতে কারো গায়ে কোনো আঁচ লাগতে দেব না। কি করবি তুই? যদি সুকন্যা সবাইকে বলে দেয় তাহলে বাচ্চাদের কথা পুলিশ বিশ্বাস করবে, আর তাহলেই তো। পুলিশ জানলে তবে তো। আমাদের মন শক্ত করতে হবে। নিজেদের বাঁচাতে যে কোনো কাজ করতে হলেও আমাদের সেটা করতে হবে। মাইন্ড ইট। সুকন্যা এখন ওই কোণের ঘরে বন্দি রয়েছে। রাত যথেষ্ট হয়েছে। ভোরের আলো ফোটার আগেই আমাদের সব শেষ করতে হবে। আমাদের যদি বাঁচতে হয় ওই মেয়েকে মরতে হবে। সুকন্যাকে? হ্যাঁ, দরকার হলে তাই। আমাদের বাড়ির সম্মান, ঐতিহ্য, মর্যাদা সবার আগে। অবশ্য তোমার মতো একটা ইডিয়েট সব বুঝবে না। তাই কর, দেরি করিস না অভি। আমি এদিকটা দেখব, তুই ওদিকটা দেখ। আজ রাতের মধ্যেই সব অন্ধকারে মিশিয়ে ফেলতে হবে। কোথাও যেন কোনো চিহ্ন না থাকে। চৌধুরী বাড়ির সম্মান সবার আগে। হ্যাঁ, শেষ দিকে তুমি দুঃস্বপ্নের 3টে বিষের ঘটনা দেখতে। 1, সুপ্রতীক তোমার গায়ে আগুন দিচ্ছে, অভিরূপ তোমাকে মাটির নিচে চাপা দিচ্ছে, আর মণিকর্ণিকা তোমাকে ধাক্কা দিচ্ছে। মেনকা তার মৃত্যুর আগে দিয়তিমা আর সুকন্যার মৃত্যু এবং তাদের হত্যাকারীর কথা জেনে গেছিলেন। দিয়তিমাকে খুন করেছিল সুপ্রতীক, আর সুকন্যাকে হত্যা করে তার নিজেরই বাবা অভিরূপ। মেনকা হয়তো জানিয়েছিল সব কথা পুলিশের কাছে জানিয়ে দেবে, আর তাই সুযোগ বুঝে তাকেও ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন মণিকর্ণিকা চক্রবর্তী। আর এই সমস্ত কিছু অভিরূপ নিজে সুনন্দা ম্যামের কাছে গিয়ে স্বীকার করেছে। বাড়ি থেকে হঠাৎ 2টো কঙ্কাল বেরিয়ে আসার পর লোকটা ভেঙে পড়েছে। থামল অনিরুদ্ধ। শতরূপাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে কাপের চাটা শেষ করে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা, আজ আমি আসি। আমতা আমতা করে কথাটা বলে কিছু দূর এগিয়ে গেল সে। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অনিরুদ্ধকে প্রশ্ন করল, আমাকে আপনাদের দলে নেবেন? শুনলেন গল্প মায়াকানন। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে সুনন্দা ওয়াঘমারে, অধ্যায়
মণিকর্ণিকা চক্রবর্তী, শিপ্রা, অভিরূপ, অভিষেক, সুপ্রতীক, সৌরভ সাহা, দোলন, অস্মিতা, তনিমা, চকিতা চট্টোপাধ্যায়, পিসি, বর্ণালী, দিয়তিমা মণ্ডল, মৌটুসী, দেবাশিস ও মালি, লিও, শতরূপা, বর্ণিশা এবং অনিরুদ্ধর ভূমিকায় সুগত। নির্দেশনা টিম বিভা ক্যাফে। প্রযোজনা বিভা পাবলিকেশন। কেমন লাগছে আমাদের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।